আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত প্রিয় সভাপতি চণ্ডী রায়, শ্রী মানস ভট্টাচার্য, শ্রী গোপাল সরকার, শ্রী মহাদেব বসাক, শ্রী শঙ্কর শিকদার, ডক্টর অর্চনা মজুমদার, মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে এসেছি। নতুন কোনো কথা নয়, নতুন কোনো ব্যথা নয়। আমরা কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতির প্রয়োজন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেই বর্তমানের গতির প্রয়োজন, এবং আমরা কোথায় পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাই, দমদমকে নিয়ে যেতে চাই, সেই ভবিষ্যতের একটি নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন আছে। দমদমের মাটি রাজনৈতিক রসায়ন কেন্দ্র বলে দীর্ঘদিন ধরে পরিচিত। বহু রাজনৈতিক তাপ উত্তাপ এখানকার মানুষ স্পর্শ করেছেন, বহু রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থেকেছে দমদম। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যখন ইন্দিরা গান্ধীর মৃতদেহকে সুপরিকল্পিত উপায়ে কাজে লাগিয়ে কেন্দ্রে একটা সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস লড়াই করছিল, যখন ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে দিল্লির 10,000 শিখ নিধন যজ্ঞের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, জব তক সুরজ চাঁদ রহেগা ইন্দিরা তেরা নাম রহেগা, যখন ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে কংগ্রেসের স্লোগান দিয়েছিল, খুন কা বদলা খুন করেঙ্গে, সারা দেশের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস বলেছিল, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে, ভারতবর্ষের সার্বভৌমত্ব সাম্যকে রক্ষা করতে আপনারা কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিন। সেদিন কিন্তু দমদমের মানুষ বিনা প্রচারের প্রার্থী আশুতোষ লাহাকে জয়ী করেছিলেন। দমদমের মানুষ ভোট দিয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, দমদমের মানুষ ভোট দিয়েছিলেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, দমদমের মানুষ ভোট দিয়েছিলেন শান্তির পক্ষে, স্থায়িত্বের পক্ষে, ভারতবর্ষে একটা স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার গঠনের লক্ষ্যে। কিন্তু যে রাজীব গান্ধীর সরকারকে পথটা পাল্টে গেছে, পথটা এখন বলছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভোটার লিস্টের সাগর তীরে বাংলাদেশ থেকে লোক নিয়ে চলে আসছেন, রোহিঙ্গাদের নিয়ে চলে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় বড়, আমাদের মতো উনি ছোট মনের মানুষ নন। উনি কবি, উনি নাট্যপ্রেমী, উনি চিত্রকার, উনি সুরকার, উনি বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন। উনি স্বয়ং জগন্নাথ দেবকে একদম ওই সমুদ্র থেকে টেনে এনে আমাদের এখানে দীঘার সমুদ্র তীরে বসিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী অন্য কোনো প্লেয়ার নন। মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে তো কি হয়েছে, যারা মারা গেছে তারা তো কারোর ভাই ছিল, কারোর বোন ছিল, বাবা ছিল, প্রেমিক ছিল, একটু ওদের নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ চলছে, আর এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ শুধু এসআইআর এর মধ্যে দিয়ে সম্পন্ন হবে না। শুধু ভোটার লিস্টের শুদ্ধিকরণ করলেই পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনের ভয়ঙ্কর সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন না। 1947 সালে বাঁচেনি, 1948 সালে বাঁচেনি। সেদিন কিছু মানুষ আওয়াজ তুলেছিলেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই পৃথক একটা দেশ সেই পাকিস্তান। যে জিন্না কোনোদিন মুসলিম লীগের প্রথমে মেম্বার হননি, যে জিন্নার খাওয়ার সঙ্গে, জিন্নার জীবন ধারণের সঙ্গে, তার বেশভূষার সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো মৌলবীর বেশভূষার পরিচয় ছিল না, সেই জিন্না হঠাৎ এসে 1937 সালে বললেন, আরে ये বন্দে মাতরম হ্যায় ক্যা? বন্দে মাতরমের সম্পর্কে জিন্নার কোনো ধারণা ছিল না। রবীন্দ্রনাথ বন্দে মাতরম গেয়েছিলেন 1896 সালে কংগ্রেসের অধিবেশনে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন, সবচেয়ে হাতিয়ার ছিল ওই একটা শব্দ বন্দে মাতরম। 1906 সাল
বরিশাল কংগ্রেস, সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন কংগ্রেসের অধিবেশনে। মাঝ রাস্তায় গান থামার সঙ্গে সঙ্গে উত্তাল জনতা নেমে পড়লেন, পুরো বন্দে মাতরম চলতে হবে। পুরো বন্দে মাতরমের গান চলল সরলা দেবীর নেতৃত্বে। আজকে চিত্তরঞ্জন মন্ডল বলে একটি ছেলে বন্দে মাতরম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ তাকে লাঠি চার্জ করতে শুরু করলো। যতবার লাঠির ঘা পড়ছে ততবার বলছে বন্দে মাতরম। কার্যত বন্দে মাতরম একটা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল ভারতবর্ষের মাটিতে। বন্দে মাতরমকে ব্যান করলো ব্রিটিশ বিভিন্ন জায়গায়। বন্দে মাতরম গান গাওয়া, বন্দে মাতরম উচ্চারণ করা কার্যত অপরাধ হয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়ায়। কিন্তু যে দলের গর্ব থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে, ওই মমতা বন্দ্যোপাধ্যায় যারা দাদু ছিলেন, জেঠু ছিলেন, তারা যে কমিটির মেম্বার ছিলেন, তারা নতুন করে শুরু করলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ডক্টর ইকবাল 1904 তিনি লিখে দিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যায় ইস দেশ কি এ গুলিস্তান হামারা। আবার সেই ইকবাল 1930 সালে উত্তরপ্রদেশের মুসলিম লীগের অধিবেশনে ভাষণ দিচ্ছেন, ইসলামের কোনো কাল হয় না, ইসলামের কোনো বর্ণ হয় না, ইসলামের কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না, ইসলামের জন্য কোনো নির্দিষ্ট দেশ পর্যাপ্ত নয়। তাই আমি চাই স্বাধীন ভারতের মধ্যে একটা স্বাধীন ইসলামিক রাষ্ট্র থাকবে, স্বাধীন ভারতের মধ্যে মুসলমানদের জন্য সেপারেট হোমল্যান্ড থাকবে। সেদিন আত্মসমর্পণ করেছিলেন আমাদের নেতৃবৃন্দ। 1937 সাল কংগ্রেসের অধিবেশন, 26শে ডিসেম্বর 27শে ডিসেম্বর 1937 সালের আগের যেদিন অধিবেশন হবে তার আগের মঙ্গলবার 19 তারিখে, সোমবারের দিন 19 তারিখে জিন্না মুসলিম লীগের অধিবেশনে বিল একটি পাশ করালেন প্রস্তাব যে কোনো অবস্থায় মুসলিম লীগের কোন সদস্য এমন কোন মঞ্চে উপস্থিত থাকবে না যেখানে বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হবে। 20শে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কার্শিয়াং থেকে সুভাষচন্দ্র বসু চিঠি লিখছেন রমানন্দ চট্টোপাধ্যায়কে যে আমি একমাত্র বাঙালি সদস্য ওয়ার্কিং কমিটিতে, বন্দে মাতরমের সঙ্গে কি হবে আমার জানা নেই, আপনি একটু দয়া করে বলুন রবি ঠাকুরকে গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি 24 তারিখ পৌঁছচ্ছি, নেহরুজি পণ্ডিতজি দুজনেই আসবেন, উডবার্ন পার্কে তারা থাকবেন, আপনি অনুগ্রহ করে আজকে এই নিয়ে কিছু ব্যবস্থা। নির্ণয় হবে 26 তারিখে, 27 তারিখে কলকাতায় অবস্থান করছে, ধর্মতলায় প্ল্যাকার্ড লেগেছে, ইন্দোরে বিক্ষোভ মিছিল, মহারাষ্ট্রে মুম্বাইতে বিক্ষোভ মিছিল, লখনৌতে বিক্ষোভ মিছিল, বেনারসে বিক্ষোভ মিছিল, আজকের প্রয়াগরাজ, অধুনা এলাহাবাদে বিক্ষোভ মিছিল, হাতে একটাই প্ল্যাকার্ড, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম at the altar of communal bigotry। বন্দে মাতরম খণ্ডিত হলো, আর বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করা হতো, গাংহি দুর্গা দশপ্রহর ধারণী তেজ নিয়ে যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এগিয়ে যেত, তাহলে কেউ না কেউ এসে বলতে পারতো, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। এই দেশটাকে ভাগ হতে হতো না। এই যে খড়দার বিপুল সংখ্যক মানুষ আছেন, এই যে আমাদের দমদম লোকসভা কেন্দ্র, এই দমদম লোকসভা কেন্দ্রের যেদিকেই তাকাবেন সেদিকেই উদ্বাস্তু। কোথা ছিল বাড়ি? ওখানে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা কোনজন এ নিয়ে মিছিল চলেনি। ওখানে একটাই শব্দ হয়েছিল, যা পালা এখান থেকে, এই জায়গা তোদের জায়গা নয়, আপনারা সবাই ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছেন, নিজের দেশে পরবাসী হয়ে মাথায় উদ্বাস্তু টিকা লাগিয়েছেন। সেদিন আপনাদের পূর্বপুরুষের সামনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, ইচ্ছার বিরুদ্ধে যারা পূর্ব পাকিস্তানে থেকে গেল, যারা পশ্চিম পাকিস্তানে থেকে গেল, তারা যদি কোনোদিন মনে করে তারা নিরাপদ নয়, তারা তাদের জীবন জীবিকাকে নিশ্চিত করতে যদি কোনোদিন ধর্ম রক্ষার তাগিদে ভারতবর্ষে চলে আসে, তাহলে আমাদের ভারত সরকারের উচিত তাদের জীবন এবং যৌবনকে, তাদের কর্মক্ষেত্রকে, তাদের বাসস্থানকে সুরক্ষিত করা, তাদের ধর্মাচরণের সুযোগ করে দেওয়া।
গান্ধীজির বক্তব্যকে সমর্থন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। গান্ধীজির প্রতিশ্রুতি উদ্বাস্তু মানুষদের, ছিন্নমূল মানুষদের, নিজ ভূমে পরবাসী হয়ে যাবে মানুষদের, তাদের যে ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার, এই অধিকার কোনোদিন কংগ্রেস দেয়নি। যিনি দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএর মধ্যে। আজকে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যদি সিএর ফর্ম ফিল আপ করে নিজেদের বাংলাদেশি বলে ঘোষণা করে দিতে হবে, ভবিষ্যতে অসুবিধায় পড়বে। যারা ফর্ম ফিল আপ করছেন না তারা ভবিষ্যতে অসুবিধায় পড়তে পারেন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে। একজন দেখেছিলেন রাহুল গান্ধী বিহারের নির্বাচনে গিয়ে উনি হঠাৎ মৎস্যজীবীদের ভালোবেসে একটি পুকুরের মধ্যে ঝাঁপ মেরেছিলেন। অর্থাৎ রাহুল গান্ধী তার দলটাকে পুকুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আরেকজন বলছেন না, আমি তিনি রিস্ক নিচ্ছেন না জলে যাবার, উনি র্যাম্পে হাঁটছেন, র্যাম্পে। উনি র্যাম্পে হাঁটতে হাঁটতে তৃণমূলকে নিয়ে বাইরে চলে যাবেন। এই হচ্ছে তৃণমূলের বর্তমান অবস্থা। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। তৃণমূল লিভিং ফসিল, তৃণমূল জীবন্ত জীবাশ্ম হয়ে গেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছিল, এখন প্রত্যাখ্যানের সময়। একটা রাজনৈতিক দল যে স্লোগান ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে তার বিরুদ্ধে স্লোগান উঠেছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমরা আবেদন করছি, এই খর্দায় বহু বামপন্থী মানুষ ছিলেন যারা বামপন্থার সঙ্গে নিজেদের কার্যত আত্মস্থ করে ফেলেছিলেন। আজকে তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই খর্দার মানুষ ভাগ্যবান, দুজন প্রতিভাবান অর্থমন্ত্রীকে আপনারা পেয়েছিলেন। একজন ছিলেন ডক্টর অসীম দাশগুপ্ত, তার সম্পর্কে বলা হতো সিম্পলি ব্রিলিয়েন্ট। অবশ্যই তাকে আজকে অভিনন্দন জানাবো এবং তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব যে যেদিন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ট্যাক্সের আওয়াজ উঠেছিল, যার স্বপ্ন দেখেছিলেন আরেকজন নেতা প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের কারণে বাস্তবায়িত করতে পারেননি। যিনি ওয়ান নেশন ওয়ান ট্যাক্সকে বাস্তবায়িত করবার জন্য আমাদের প্রয়াত নেতা অরুণ জেটলিকে কার্যত মাস্টার মশাই হিসেবে পড়িয়েছিলেন, প্রয়োজনীয়তাটা কি বুঝিয়েছিলেন, কেন এটা হবার প্রয়োজন। সেদিন যেটা বাস্তবায়িত হলো, সেদিন কিন্তু পার্টির লাইনের উল্টো দিকে গিয়ে প্রণব মুখার্জির সঙ্গে, যিনি তো রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে থেকে তিনিও অসীম দাশগুপ্ত সেদিন সেখানে উপস্থিত ছিলেন, সিপিআইএম ছিল না। তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আরেকজন ভাগ্যবানকে আপনারা পেয়েছেন, ভাগ্যবান আপনারা খর্দার মানুষ, তিনি হচ্ছেন মেঘনাথ ইন্দ্রজিৎ, আমাদের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র। উনি মেঘের আড়াল থেকে তীর ছোড়েন। এখন তো উনি অদৃশ্য থেকে অর্থমন্ত্রী আছেন। কোথায় নিয়ে গেলেন পশ্চিমবঙ্গকে? যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে আমাদের রাজ্যের ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা এগিয়ে, পশ্চিমবঙ্গের জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি। মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিক বাইরে যাবার কোনো প্রয়োজন নেই, আমরা বাঙালি, আমাদের আত্মসম্মান আছে, আমরা কেন গুজরাটে গিয়ে কাজ করব, আমি 5,000 টাকা করে প্রত্যেককে দিচ্ছি, কেউ বাইরে যাবেন না। মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা দেবেন প্রতি মাসে, আরো 5 গুণ বেশি পরিযায়ী শ্রমিক ট্রেন ভর্তি করে চলে যাচ্ছেন ভিন রাজ্যে আজকে কাজের খোঁজে, কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। একটা সময় ছিল যখন বিহার থেকে উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ, আসামের মানুষ পশ্চিমবঙ্গে কাজের খোঁজে আসতো। আর আজকে পশ্চিমবঙ্গের যে কৃষক সে আজকে অন্য রাজ্যে গিয়ে ধান কাটার কাজ করছে, সেও পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এই রাজ্য আজকে সবচেয়ে বড় শ্রমিক সরবরাহ দেবার রাজ্য হয়ে গেছে। এক্সোডাস অফ লেবার, এক্সোডাস অফ ইন্টেলেক্ট, এক্সোডাস অফ ক্যাপিটাল আজকে চলেছে পশ্চিমবঙ্গ থেকে। বন্ধ কারখানার তালা খুলতে পারেননি,
তালা যেগুলো লেগুলা পর্যন্ত লাগেনি, আরো ভালো করে সেখানে ডবল তালা লাগিয়ে দিয়েছে। কোন কোম্পানির জানা নেই, খুলতে পারছেন না। আপনার এখানে হিন্দুস্তান হেভি কেমিক্যাল কোথায় গেল? দমদমের মানুষকে জানতে হবে। ইন্ডিয়ান অক্সিজেন কোথায়? আগেরটা তো জমি প্লট করে বিক্রি হয়ে গেছে। ছোট কারখানার নাম বলছি না। হিন্দু ওয়্যার কোথায়? কারখানার দরজার তালা বন্ধ করে খুলতে পারেননি, তাদের জমানায় বন্ধ হয়ে গেছে। বাসন্তী কটন মিলের বর্তমানের অবস্থা কি কারোর জানা নেই। আবার ওখানে একটা বড় কোম্পানি ছিল, যারা এখানে বসে আছেন আমার বয়সী, যারা আমার থেকে 10 বছরের ছোট, যারা ছোটবেলায় সবাই ওই লজেন্স খেয়েছিলেন, লর্ডসের লজেন্স ছিল বিখ্যাত, সব জায়গায় ঘুরতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লজেন্স। আজকে দমদমে তৃণমূল কংগ্রেস এত বেশি লজেন্স চুষেছে যে লজেন্সও গায়েব, লজেন্সের মাটিও গায়েব, ও হসপিটালের জমিও গায়েব। এই অদ্ভুত সরকার, সর্বভুক সরকার। এই সরকারের মতো সরকার আপনি কোথাও খুঁজে পাবেন না। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা 2 মাসের মধ্যে 90% কাজ করে দিয়েছি, ভারতবর্ষে কোথাও এরকম সরকার পাওয়া যাবে না। 40,000 শিক্ষকের চাকরি, নিম্নবিত্ত তরুণীদের একমাত্র আশার আলো স্কুলের চাকরি। এসএসসি প্রতি বছর তো বাম জমানায়, সেখানেও দুর্নীতি হয়েছে। কিছু হলো মধ্যমেদের চাষ হয়েছে, কিন্তু এরকম পুরো দোকান খুলে একদম শোরুম ওপেন করে পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি খুলে দেওয়া হয়নি। চাকরি বিক্রি আছে, চাকরি বিক্রি আছে। প্রত্যেকটি চাকরির দাম কত নির্ধারিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বোনাস অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, 800 জনের চাকরি হবে, বোনাস 10 লক্ষ অ্যাপ্লিক্যান্ট, পরীক্ষা নেই, ফিজিক্যাল ইন্টারভিউ হয়ে গেল। আমাদের অরণ্য ভবনের সল্টলেকে 10 লক্ষ মানুষকে 45 দিনের মধ্যে ইন্টারভিউ নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে দিল। আজকে তৃণমূল কংগ্রেস 2200 পর্যন্ত চাকরি হলো। ওখানে গিয়ে দেখবেন কিছু সুন্দর ছেলে এবং কিছু মহিলা অত্যন্ত সুসজ্জিত হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্তে। বসবার জন্য কোনো চেয়ার নেই, টেবিল তো অনেক দূরের কথা। যাদের যাবার কথা ছিল কোণে, তারা এখন অরণ্য ভবনের বারান্দার কোণে। এটাই হলো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় উপকার। এটা একটা অদ্ভুত সরকার, এটা অন্ধ কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা। বলছেন মোদী মানুষের সর্বনাশ করে, যে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এসআইআর করে। আরে যারা একদিন এ দেশটাকে নাপাক বলে চলে গিয়েছিল, দারুল হার্ব বলে চলে গিয়েছিল, এ দেশকে যারা যুদ্ধভূমি বলেছিল, যারা বলেছিল হিন্দু মুসলমান এক জায়গায় বসবাস করতে পারে না, যারা বলেছিল পাকিস্তানের নামে একটা আমাদের আলাদা রাষ্ট্র চাই, আজকে এই মানুষগুলো আবার ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসছে। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুহরাবর্দী যে পরিস্থিতি তৈরি করেছিল পশ্চিমবঙ্গের, যে পরিস্থিতি তৈরি করেছিল কলকাতার, সেই পরিস্থিতি আজকে তৈরি করে দিয়েছে বর্তমানের তৃণমূল কংগ্রেস সরকার। আজকে এই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। দেখুন আজকে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে ও পাশে, আপনি যারা বসে শুনছেন, অনেকেরই আত্মীয় স্বজন এখনো চলে সেখানে থেকে গিয়েছে। নিজ দেশে পরভূমি হয়ে গেছে তারা। সূর্য সেনের বংশধরদের কাছে কেউ প্রশ্ন করেনি যে সূর্য সেন স্বাধীন ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছিল না স্বাধীন পাকিস্তানের জন্য বিপ্লবী হয়েছিলেন। বিনয় বাদল দীনেশের কথা কেউ জানতে চায়নি যে তার বংশধরেরা কিরকম আছে। আপনারা বিবিডি বাগ স্কোয়ার তৈরি করলেন, কিন্তু ওই বিনয় বাদল দীনেশের বংশধরদের যেভাবে উপরে থেকে ধর্ষিতা হতে হলো, মৃত্যু বরণ করতে হলো, এ কথা একবারও কেউ জিজ্ঞাসা করল। এই যে আন্তর্জাতিকতাবাদী কমিউনিস্ট পার্টি আছেন, কোনদিন শুনেছেন মোহাম্মদ সেলিম একটি শব্দ উচ্চারণ করেছেন বাংলাদেশের এই হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে? কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদক প্রথম গুলিবিদ্ধ হলেন তার পদবীর কারণে, তার রাজনৈতিক মতাদর্শের কারণে নয়। এই অবস্থার বাইরে আমাদের বেরোতে হবে। যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিলেন, যে ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন সেদিন অটল বিহারী বাজপেয়ী,
যে ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীর কাছে 71-এর যুদ্ধের আগে সহযোগিতার জন্য বিরোধীদের পাশে পাবার জন্য পৌঁছে গিয়েছিলেন, 40 মিনিট বৈঠক করবার পরে তিনি বেরিয়ে এসে অটলজিকে বলে গেলেন, আমি এসেছিলাম একজন নেতার সঙ্গে কথা বলবো বলে, আর যখন ফিরে যাচ্ছি একজন স্টেটসম্যানের সঙ্গে কথা বলে। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকে আমরা 71-এর যুদ্ধে জিতলাম, কিন্তু আমরা ভুট্টোর সঙ্গে সিমলা চুক্তিতে হেরে গেলাম। দ্যাট ওয়াজ আ ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানুভার। আমরা পরাজিত হয়ে গেলাম টেবিলে, আমরা জিতেছিলাম ময়দানে। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আজ আমার নতুন সমস্যা, বাংলাদেশে মন্দির ভেঙেছে, বাংলাদেশের হিন্দু নিধন করেছে, মহিলাদের বলপূর্বক বলাৎকার করেছে, ধর্ম পরিবর্তন করে জোর করে বিয়ে করেছে। বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভেঙেছে, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধুলো হয়ে গেছে। সুনীল গঙ্গোপাধ্যায় বৈপ্লবিক ঔপন্যাসিক কবি, সুনীল গাঙ্গুলি, তার মতো প্রগতিশীল মানুষ কত কমই জন্মেছেন। তার অসামান্য লেখনী শক্তি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না। কিন্তু যিনি লিখতে সাহস দেখিয়েছিলেন যে মা কালীকে দেখে আমার মধ্যে যৌনতার উদ্রেক হয়, সেই প্রগতিশীল সুনীল গাঙ্গুলির বাড়িটিও বাদ পড়েনি, সে বাড়িও ধ্বংস করে দিয়েছে বর্তমানের বাংলাদেশের মৌলবাদীরা। আজকে সেই মৌলবাদীরা আজকে আসছে এখানে। আজকে যা হয়েছে ওপারে তাই হচ্ছে মুর্শিদাবাদ মালদায়। স্বাধীন ভারতবর্ষে বাবরের মতো একটা লোক, যাকে ওদেরই নেতা জওহরলাল নেহরু বলেছিলেন কমপ্লিট স্যাভেজ, সেই বাবর একজন ধর্ষক, আক্রমণকারী, লুটেরা, মন্দির ধ্বংসকারী, অসংখ্য হিন্দুর মাথা কেটে যিনি পর্বতের চূড়ার মতো তৈরি করে চেঙ্গিস খানের নাম স্মরণ করে লিখে গেছেন তার আত্মজীবনীতে, যে মৃত্যুর সময় বলে গেছিল যে আমার মৃতদেহ যেন আমার দেশ ভারতবর্ষে নয়, আমার জন্মভূমি সামারখান্দে দাফনানো হয়। আজকে সেই বাবরের মসজিদ তৈরি হচ্ছে কোথায়? মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। আবার তাকে নাকি সাসপেন্ড করেছে, বলছে হুমায়ুন তো আমাদের নেই। হুমায়ুনের বাবার নাম কি ছিল? তার বাবার নামে মসজিদ করছে না এর নামে মসজিদ করছে, সে তো আমাদের জানা নেই। কিন্তু এগুলো হচ্ছে সব তৃণমূলী নাটক, ওটা তৃণমূলের বি টিম। এরা ভরসা রাখতে পারছে না, যদি লুটপাট করে এখানে সংখ্যাগরিষ্ঠতা না পায় ওখানে বি টিম রেখে দিয়েছে। ওরা ওখানে ধর্মান্ধ মৌলবাদীদের নিয়ে দল গঠন করবে, তারপর ওকে উপমুখ্যমন্ত্রী করে আরেকবার চতুর্থবারের জন্য গদিতে বসার স্বপ্ন। কিন্তু কোনো স্বপ্ন সফল হবে না, কারণ এখন যে জায়গায় তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে, তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফেরাতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে আর কেউ ফিরিয়ে আনতে চাইবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই। কালীঘাটের মা কালী মুখ্যমন্ত্রীর ফাইল নিচ্ছেন না প্রতিবেশী হয়েও, বলেছেন আমি পারবো না। বলে আমি তোমার পাশে দাঁড়াতে গেলে আমার অভয়ের মুখের কথা মনে পড়ছে, আরজি করার কথা মনে পড়ছে। তোমার দিকে তাকালে এখন আমার বকটুইয়ের কথা মনে পড়ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, জ্বলছে মুসলমান, জ্বালাচ্ছে মুসলমান। এখন তো মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আজকে 100% তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন বলছে মৃত্যুর কারণ তৃণমূল কংগ্রেস, খুন করেছে তৃণমূল কংগ্রেস। তাই পুলিশ নয়, সিআইডি নয়, আমরা সিবিআই এর তদন্ত চাই। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে। কালীঘাটের মা কালী ফাইল নেয়নি, উনি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেব, এ মারাত্মক ব্যাপার। জগন্নাথ দেবকে গিয়ে বলছেন তোমায় যেতে হবে। বলে কোথায় যাব? বলছে যেতে পারি, কিন্তু কেন যাব? বলছেন কেন যাবে না? ওখানেও সমুদ্র আমার, এখানেও সমুদ্র। ওখানে সমুদ্রের তো গভীর প্রচন্ড আওয়াজ, উত্তাল সমুদ্র পুরীতে। আমি তোমার শান্ত সমুদ্রের পাশে নিয়ে যাব, দীঘায় নিয়ে যাব। জগন্নাথ দেব বলছেন আরে আমার এই জায়গা ছেড়ে আমি যাব না। উনি বলছেন যেতে হবে।
জগন্নাথ দেবকে বললেন তো আরে এই তো এর সঙ্গে লড়াই করে পারা যাবে না, কারণ এ তো সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথ তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মুখ্যমন্ত্রীর কবিতাঞ্জলি। অনেক ভেবে চিন্তে জগন্নাথ বললেন ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি ওখানেই যাব, আমি ওখানেই যাব, আমাকে সাক্ষী রেখে বিসর্জন হবে। জগন্নাথ দেব এলেন, এবার কিভাবে অন্য ছদ্মবেশে, অন্য মোড়কে মুড়ে। জগন্নাথ দেব উপর থেকে ভাবছি তো আমাকেও একটা বড় টুপি পরিয়ে দিল। বললেন কেন? বলে আমাকে তো বলেছিল আমাকে নিয়ে যাবে জগন্নাথ কালচারাল সেন্টারে, 200 কোটি টাকা হিট করে খরচা করে জগন্নাথ কালচারাল সেন্টারে। আমি তো দেখলাম বসার পরই এটা হয়ে গেল জগন্নাথ ধাম। ওপারেও আমি, এপারেও আমি, ওখানেও সমুদ্র, এখানেও সমুদ্র, আর ভরসা রাখতে পারলেন না। মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন তো সর্বনাশের কাণ্ড কি হবে। উনি চলে গেলেন, আবার এবার ছেড়ে ধরেছেন মা দুর্গাকে। মা দুর্গাকে ধরতে চলে গেলেন নিউ টাউনে। নিউ টাউনে জেসিবি মেশিন বসে ধুলো টুলো উড়িয়ে দুর্গা মন্দির তৈরি হবে। হঠাৎ কিছু মানুষ ঘুরে দাঁড়ালো, বললো এই জমি তো আমার জমি, আমরা তো একেশ্বরবাদী, আমরা তো পৌত্তলিকতায় বিশ্বাস করি না, আমরা তো বন্দে মাতরমে বিশ্বাস করি না, আমরা তো তাংহি দুর্গা দশপ্রণধারীতে বিশ্বাস করি না। আমাদের থেকে তুমি জমি নিয়েছো, আমাদের অধিগ্রহণ জমি, আমাদের জমিতে যদি দুর্গার মূর্তি বসে ওটা নাপাক হয়ে যাবে, ওপরে আমার আল্লাহ তাআলা সে আমাকে মাফ করবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে আমি তোমাকে জমি দিতে পারবো না। মুখ্যমন্ত্রী বললেন তাতে কি হয়েছে, আমি তো আছি। উনি এগিয়ে গেলেন আরেকটু দূর। শিল্পের জন্য নেওয়া হয়েছিল জমি, যেখানে শিল্প হবে, সে চপ শিল্পই হোক আর অন্য কোনো শিল্পই হোক আমাদের জানা নেই, শিল্পের জমিতে এখন দুর্গা বসেছে, সেটাও নাকি হবে। বলছেন খুব তাড়াতাড়ি হবে, কিন্তু দুর্গার উপরও খুব একটা ভরসা নেই, কারণ উনি হঠাৎ স্বপ্নে দেখতে পেয়েছেন মা দুর্গাও রেগে থাকতে পারে। প্রতি বছর যেভাবে মা দুর্গাকে বরণ করে দেওয়ার পরেও দুর্গাকে স্যালুট করতে করতে যেতে হয় ওই কার্নিভালের মধ্যে দিয়ে, দুর্গার মনে কি আছে রিস্ক নিয়ে লাভ নেই, আরেকটা মন্দির খুলবেন, আরেকটা মন্দির। এখন মহাকাল, ওটা পুরো উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে, উত্তরবঙ্গের নদীর বোল্ডার খেয়ে নিয়েছে, উত্তরবঙ্গে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে নদী তার গতিপথ বদলে গিয়ে আজ লক্ষ লক্ষ একর জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের জন্য উন্নয়ন, উত্তরবঙ্গের জন্য উন্নয়ন, উত্তরকন্যা প্রতি সপ্তাহে মন্ত্রী যাবে, নিয়ম করে সচিব বসবে, উত্তরবঙ্গের জন্য বরাদ্দ টাকা যা দিয়ে জল গরম হয় না, সেই টাকারও 41% বেশি কোনোদিন কেউ খরচা করতে পারেনি। এখন সেই উত্তরবঙ্গকে ঠান্ডা করবার জন্য মহাকাল, ওখানে নাকি মহাকাল হবে। শুরু করেছিলেন কালী দিয়ে, কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে মহাকাল। আসলে সমস্ত দেব দেবতাকে তিনি ধরে নিয়েছেন, কিন্তু সমস্ত দেবতার উপরে আছে গণ দেবতা, জনগণ। জনগণের আদালত বিচার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যাবে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেসকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জন অনিবার্য, এই বিসর্জনকে কেউ আটকে রাখতে পারবে না। আজকে আপনাদের সামনে শুধু আমরা একটা আবেদন নিয়ে এসেছি, এই খড়দার মানুষের কাছে, দমদমের মানুষের কাছে, উত্তর 24 পরগনার মানুষের কাছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না। আপনারা এখানে যশোরের মানুষ আছেন, খুলনার মানুষ আছেন, ময়মনসিংহের মানুষ আছেন, বরিশালের মানুষ আছেন, ঢাকার মানুষ আছেন, ফরিদপুরের মানুষ আছেন, ওখানে আপনারা থাকতে পারেননি, চলে এসেছেন পশ্চিমবঙ্গে, কপালে উদ্বাস্তু টিকা লাগিয়ে নিয়েছেন, উদ্বাস্তু আন্দোলন করেছেন, মতুয়া ভাই বোনেরা ওখান থেকে চলে আসছেন। হরিচাঁদ গুরুচাঁদের একমাত্র দাবি ছিল নাগরিকত্বের দাবি, কংগ্রেস পূরণ করেনি, সিপিএম পাশে দাঁড়ায়নি,
তৃণমূলের সমর্থন পাওয়া যায়নি, করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আপনাদের সিএ দিয়েছেন প্রকৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবার জন্য, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য। এসআইআর চলেছে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ চলেছে। আমাদের অবস্থান একটাই, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। এর বাইরে বিজেপি নেই। আমরা এটা করে দেখাবো। আমরা এসেছি আপনাদের সামনে, এখানে পার্টিসিপেট করুন। কোন রক্তচক্ষুকে ভয় পাবেন না। রবীন্দ্রনাথ অনেকদিন আগে লিখে গেছেন, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। খড়দায় তৃণমূল জিতবে না, পানিহাটিতে তৃণমূল জিতবে না, দমদমে তৃণমূল জিতবে না। উত্তর 24 পরগনাকে তৃণমূলকে বিজেপির চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আবেদন করছে সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতি বামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, যারা বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে প্রাসঙ্গিক করে রেখেছিলেন, তাদের কাছে মতাদর্শ বুকে রাখুন। পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, না দিলে তো তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনবেন। ডানাতে নয়, পাহাড় দিয়ে বোতাম টিপুন। বিজেপিকে দেবার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনার ছেলের ভবিষ্যৎ তো শেষ। 40,000 চাকরি বিক্রি। যার কলেজে স্কুলে পড়ানোর কথা ছিল সে তো এখন ধর্মতলায় রাস্তায় শুয়ে আছে। এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখের প্রত্যাশা করবেন না। গ্রুপ ডি, সেখানেও দুর্নীতি। মুখ্যমন্ত্রীর দপ্তর সিএমও, সেখানের গ্রুপ ডির নিয়োগ, তারাও ধর্মতলায় অবস্থান দিচ্ছে। মাদ্রাসা শিক্ষক, সেখানেও অবস্থান, সেখানেও দুর্নীতি। শুধু চিকিৎসককে ধর্ষণ করে খুন করা নয়, চিকিৎসকদের টুকে পাস করবার ব্যবস্থা করে দেওয়া নয়, নার্স তাদের উপরে লাঠিচার্জ। তারাও বলছে এই সরকারটা চোরের সরকার, এই সরকারের সঙ্গে তারা নেই। অঙ্গনওয়াড়ি কর্মী দারিদ্র তার থেকে বাঁচবার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তাদের নিয়ে গিয়ে বিএলও সাজিয়ে, বিএলও 2 সাজিয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে। আজকে তাদের কথা নয় আমরা বুঝতে পারি, কিন্তু একটা সরকার যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে দুর্নীতি ভরিয়ে দিয়েছে, যাদের কারণে একটার পর একটা আলু চাষি আত্মঘাতী হয়েছে, যাদের কারণে আজকে পশ্চিমবঙ্গ ধান প্রোডাকশনের ক্ষেত্রে, ধান উৎপাদনের ক্ষেত্রে 3 নম্বর জায়গায় চলে গেছে, আমাদের ওপরে তেলেঙ্গানা উঠে এসেছে, যাদের কারণে বর্ধমান জেলার ফার্টিলিটি নষ্ট হয়েছে, যাদের কারণে উত্তরবঙ্গের প্রকৃতি ধ্বংস হয়েছে, যারা বিভিন্ন জায়গায় শুধুমাত্র ইল্লিগাল স্যান্ড মাইনিং এর মধ্যে দিয়ে আজকে আগামী দিনে আমাদের এই পুরো জমিটাকে সর্বনাশের দিকে এগিয়ে গেছে, যারা দিনের পর দিন সমস্ত নিয়ম নীতি ভেঙে ফেলে। এই যে আবার ভুলে যাবো, এই যে কি বলেন আপনাদের মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটি চাকরির বিরুদ্ধে কারা প্রতিবাদ করছে? বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বলছে আমরা তো পাড়ার ছেলে, আমরা তো কাজ করলাম, আমরা তৃণমূলকে নিয়ে এলাম, আমরা ছাপ্পা মারলাম, বিজেপিকে পেটালাম। সিপিএম এর ঘরে মুর্শিদাবাদের লোক এসে চাকরি করবে কামারহাটিতে, কেন? এই কেন কোনো উত্তর নেই। দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর আর একজন নেতা মিলে বিধাননগরের একটা স্কুল থেকে একদিনে 100 সার্টিফিকেট বার করলেন, 8 পাসের সার্টিফিকেট। 45 বছরের লোক হয়ে গেল 22 বছরের তরুণ, তারপরেই হয়ে গেল তার চাকরি। বাড়ি কোথায়? বাড়ি নদিয়ায়, কোনোদিন আসে না। ওখানে গিয়েছিল তদন্তকারী অফিসাররা, গিয়ে জিজ্ঞাসা করেছেন, পাঁচুবাবু ছিলেন নেতা ওখানকার, কোন অর্থনৈতিক দুর্নীতি অন্তত তার নামে কেউ কোনোদিন বলেনি। উনি বলছেন একজন মন্ত্রীর কথায় আমি করে দিয়েছি। কাগজ কোথায়? বলেন বস্তায়। বস্তা কোথায়? বস্তার ছাদে। ছাদ কোথায়? ওটা দেখে ছাদের দরজা বন্ধ, বস্তাও নেই, ছাদও নেই, চাকরি নেই। মানে আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই। এরপরে আপনার পুত্রবধূর গর্বে যে শিশুটি ভ্রূণটি লালিত পালিত হচ্ছে, তার সর্বনাশও কিন্তু অবধারিত। পশ্চিমবঙ্গের সামান্যতম অর্থনৈতিক একটু স্বাচ্ছন্দ্য থাকলে
12 ক্লাসের পরে কেউ আর ছেলে মেয়েকে বাংলায় রাখতে চাইছে না। এই অবস্থার বাইরে বেরোতে হবে। এই অবস্থার বাইরে বেরোনোর একটাই পথ হচ্ছে তৃণমূল নামক এই দলটিকে সরিয়ে দেওয়া। তৃণমূল রাজনৈতিক দল ছিল কিনা এ নিয়ে ভবিষ্যতে গবেষণা হবে। বিভিন্ন লোক পিএইচডি করতে পারে যেটাকে আদৌ কোনো রাজনৈতিক দল বলা যায় কিনা। আর কিছু সিপিএম এখনো আছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন দিদি মোদি গট আপ, বিজেপি তৃণমূল সেট আপ, কত রকমের শব্দ। পশ্চিমবঙ্গে ইডি সিবিআই কাজ একটু কম করলে বলছেন তদন্তের গতিকে ত্বরান্বিত করতে হবে। হবে না, তার কারণ হচ্ছে ভাই বোন এক হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ইডি সিবিআই এর সমালোচনা করছেন, বলছেন তদন্তের গতি বাড়াও। আর দিল্লিতে গিয়ে বলছেন ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে আমরা একযোগে হাত মিলিয়ে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। কি ভালোবাসা! অন্ধকার দেখলেই দেখবেন এখন সিপিএম আর তৃণমূল। আগে তো কংগ্রেস সিপিএম এর চলতো, কংগ্রেস সিপিএম এর একটা ছিল পরকীয়া, চিরকাল ছিল। পরে অন্তত ওদের কিন্তু বারবার একটা ব্যাপার হয়, ওরা মালা বদল করে আবার ডাইভোর্স করে, আবার মালা বদল করে আগে ডাইভোর্স করে। আমরা তখন আগে বলতাম 80-র দশকে ভাই লুকিয়ে চুরিয়ে করো না, যা করো সামনাসামনি করো, একদম রেজিস্ট্রি করো। ওরা একবার রেজিস্ট্রি করে নির্বাচন করলো, আবার ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আমরা কি করতে পারি বলুন? এখন আবার মুর্শিদাবাদ নিয়ে ওখানে দৌড়াদৌড়ি করছে। আর এরা আবার অন্য, এরা আবার এখানে নয়, এরা দূরে, আরো দূরে, বাড়ির কাছাকাছি নয়। বাজার করবে ঘুরে ঘুরে, প্রেম করবে দূরে দূরে, এখানে নয়। এরা আবার দিল্লি চলে যাচ্ছে, দিল্লিতে এদের কি ভালোবাসা। একে অন্যের দিকে আবার তাকায় না বসলে, এমনি ঘুরে তাকায়। আবার কখনো চোখ দিয়ে ফেলে, চোখে চোখে কথা বললো, মুখে কিছু বলো না। এখন এদের এরকম চলছে দিল্লিতে, একটাই সূত্র, পশ্চিমবঙ্গের তৃণমূলকে রাখবার জন্য পিছনের দরজা দিয়ে কেউ চিন্তা করছে। কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ সর্বশক্তিমান। আপনারা এখানে যারা হিন্দু উদ্বাস্তু আছেন তারা দুপুরুষ পার করে গেছেন বলে এখন যন্ত্রণা বুঝতে পারছেন না। কিন্তু আপনাদের রক্ত, আপনাদের ভাই, ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, ওই মতুয়া, রাজবংশী, ওই জয়সওয়াল, পোদ্দার, ওই ঢোল, সর্দার সবাই ওখানে আছে। তারা অত্যাচারিত হচ্ছে, তাদের রক্ষা করবার জন্য আপনাদের সচেতন হতে হবে। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার জন্য চিন্তা করতে হবে। বেশি দূর যেতে হবে না, একটু ধর্মতলার চেহারাটা গিয়ে দেখে আসুন। আমাদের নেতা, আমাদের কলকাতার মহানাগরিক মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম বলে দিয়েছেন, আমরা যারা মুসলমান হয়ে জন্মাতে পারিনি আমরা দুর্ভাগা। ওদের প্রত্যেক মুসলমানের উচিত একটা করে ধরে, মানে আমাদের একটা করে ধরে ওদেরকে ঢুকিয়ে দেওয়া, তাহলে আমরা সৌভাগ্যবান হয়ে যাব। রাজ্যের একজন আবার বললো কি মন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলছে আমরা 70% হিন্দু, মানে নয় মুসলমান, আর ওরা তো 30, মানে আমরা, আমাদের দেশে আমরা হয়ে গেছি এখন ওরা আমরা। বলছে এগুলোকে আমরা যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এবার দমদমের মানুষ, খড়দার মানুষ চিন্তা করেন কবে সেদিন আসছে। কিন্তু যাবেন কোথায়? যাওয়ার জায়গা নেই। ওখান থেকে উদ্বাস্তু এখানে এসেছিলেন। আজকে উত্তরপ্রদেশের পিলিভিট সম্পূর্ণ ফুল, বিজনৌর সেখানে কোনো জায়গা নেই, রায়পুরে নেই, বিলাসপুরে নেই, দণ্ডকারণ্যে নেই, অন্ধ্রপ্রদেশে নেই। কোথায় যাবে হিন্দু বাঙালি? তৈরি করে দিয়েছিলেন তো শ্যামাপ্রসাদ এই মাটি। শ্যামাপ্রসাদের আন্দোলনের ডাক দিয়েছিল, ডাকে সমস্ত মানুষ সাড়া দিয়েছিলেন, সমাজের প্রতিষ্ঠিত মানুষজনেরা। স্যার যদুনাথ সরকার, সুনীতি কুমার চ্যাটার্জি, রমেশচন্দ্র মজুমদার, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, মেঘনাথ শাহ, এনসি চ্যাটার্জি, আশুতোষ লাহিড়ী, শিবেন্দ্রনাথ রায়, সবাই তারা নেমেছিলেন রাস্তায়। 20শে জুন 1947 সালে এই পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল সেপারেট হিন্দু হোমল্যান্ড হিসেবে। আর জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ, হেমন্ত বসুও ভোট দিয়েছিলেন, জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ,
তারা বলেছিলেন এই দেশটাকে 28টা টুকরো করে দিতে হবে, তারপরে ডমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে ব্রিটিশকে। নির্বাচনের তারা বিরোধিতা করেছিলেন, এই বিলের বিরোধিতা করেছিলেন। অবশেষে জ্যোতি বসু আর রতনলাল ব্রহ্মণ গিয়ে পক্ষে ভোট দিলেন, আর বেরিয়ে এসে বললেন কি, বাংলা ভাগ করলো কে? শ্যামাপ্রসাদ আবার কে? আজকে সেই শ্যামাপ্রসাদের মাটি, বাংলার মাটি, বাঙালির মাটি, যিনি বাঙালি অস্মিতা, বাংলার মর্যাদাকে পরাধীন ভারতবর্ষে তিনি এবং তার বাবা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়ায় কনভোকেশন মিটিং এ বক্তৃতা করেছিলেন। ব্রিটিশ বড়লাটের উপস্থিতিতে, মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, বাট মাই ইউনিভার্সিটি, ফেলো গ্রাজুয়েটস, ইউর ইউনিভার্সিটি উইল গো অন ফরএভার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলার যিনি সাহস দেখাতে পারতেন, সেই আশুতোষ মুখার্জির পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি। পরাধীন ভারতবর্ষে প্রথম স্থানীয় ভাষায় কনভোকেশন মিটিং, বাংলায় কনভোকেশন মিটিং এর হবে, বক্তৃতা করবেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন ওই ফিরাদ হাকিমের লোকজনরা তারা বলেছিল দেব ভাষা থেকে উৎপন্ন বাংলা ভাষা, বয়কট করেছিলেন সেদিনের তার সমাবর্তন অনুষ্ঠানকে। আজকে তারাও রাস্তায় নেমে পড়েছেন, বলছে আমরা বাঙালি। আরে বাংলা বাঙালির কথা নিয়ে কত আর লড়াই হবে, তো হাস্যকর বিষয়। যেন এমন অবস্থা হয়েছে এবার বাংলা বর্ণ পরিচয় তৃণমূল লিখবে। এতদিন তো বলেছেন সব কাজ আমরা করছি, করছেন নরেন্দ্র মোদী, টাকা দিচ্ছে মোদী, ছাপ লাগাচ্ছে দিদি। এ দেখে দেখে তো উদ্বুদ্ধ কোনোদিন বলবেন হাওড়া ব্রিজটাও ওরা তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। আবার কোনোদিন বলবেন স্বপ্নে এসে উনি হয়তো বিদ্যাসাগরকে বলে দিয়েছেন বর্ণ পরিচয় লিখতে। রবীন্দ্রনাথের গীতবিতানের পরিবর্তে তো কথা বিতান এসে গেছে, কিন্তু বর্ণ পরিচয়ের পরে আবার কোন পরিচয় আপনাদের সামনে আসছে আগামী কয়েক মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। তবে যাই হোক, সন্ধ্যাবেলা অনেক কথা হলো, আমিও বললাম, আপনারাও শুনলেন ধৈর্য ধরে। এমনি ঠান্ডাটা ভালোই পড়েছে, ঘুমের পক্ষে ভালো। কিন্তু একটি জিনিস না বলেই আমি পারছি না, যে আমি যখন এখানে ঢুকছিলাম আমার নামের আগে যে সমস্ত বিশেষণ ব্যবহার করা হচ্ছিল, কে করছিল তাকে আমি এখন খুঁজবো। হ্যাঁ, কারণ আমার মতো একজন বেগুনিকে গুণী বানানোর যে প্রচেষ্টা হচ্ছিল, এবং আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত, কোথা থেকে সরস্বতীকে পর্যন্ত টানা হয়ে গেল আমার নামের আগে। কে সেই মহামানব, আমার তাকে একটু খোঁজার প্রয়োজন আছে। তার যারা করেছেন আমি তাদের সকলের পক্ষ থেকে আমি খড়দাবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার একমাত্র পরিচয় আমি এই দলের শিশুকাল প্রায় রাজনৈতিক শিশু অবস্থা থেকে করছি, আমার অন্য কোনো পরিচয় নেই। অধিক পরিচয় মানুষের আসল পরিচয় গুলিয়ে যায়। একবার আমি দাঁড়িয়েও ছিলাম কিন্তু আপনাদের এখানে, অল্পের জন্য আমাকে হালকা অনুরাগের ছোঁয়া দিয়ে, হ্যাঁ, আমাকে বার করে দিয়ে সৌগত বাবুকে নিয়ে এসেছিলেন। তবে আবার সৌগত বাবুকে আবার অভিনন্দন। উনি মধ্যে মধ্যে দলের বিবেক হয়ে ওঠেন, উনি মধ্যে মধ্যে বিবেক হয়ে উঠলে ওনাকে আবার কেউ ধমকে দেয়, আবার উনি চুপ করে যান, কিন্তু আবার জেগে ওঠেন। মাত্র এসআইআর নিয়ে একটা দামি কথা উনি বলেছেন, যে এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচির কি প্রয়োজন আছে, এটা একটা প্রক্রিয়া, তো এখানে হয়েছে, সারা দেশেই হয়, এইটা নিয়ে এত বিরোধিতার কারণ কি? কে বলেছেন? সৌগত রায়। তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক কৃতজ্ঞতা। আরেকটি ব্যাপারে ওনার কাছে আমি কৃতজ্ঞতা জানাবো, এ রাজ্যে তো যা কিছু হয় সব দিদি করে। আমরা কিরকম স্বপ্ন দেখবো দিদি ঠিক করেন, আমরা কি কবিতা পড়বো দিদি লিখে দেন, আমরা কোন খবরের কাগজ পড়বো, কোন চ্যানেল দেখবো সেটা উনি নির্ধারণ করে দেন। অতএব রেশন দিচ্ছেন দিদি, জল দিচ্ছেন দিদি, চাকরি দিচ্ছেন দিদি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন দিদি। কিন্তু ওই সৌগত বাবু একটা চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে কোভিডের পরে, যে অনুগ্রহ করে রেশনটা বন্ধ করবেন না, কারণ 80 কোটি মানুষকে কোভিড উত্তর কালে বিনা পয়সায় রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। ওখানে দিদি নেই, ওখানে তৃণমূল নেই, ওখানে আপনাদের কারোর সামনে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তাই নির্ভাব না থাকবেন,
সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে লাডলি লক্ষ্মী যোজনাও আছে, লক্ষ্মীর ভান্ডারও আছে, অন্নপূর্ণা ভান্ডারও থাকবে। আমরা যদি বিহারে দিতে পারি, দিল্লিতে দিতে পারি, মধ্যপ্রদেশে দিতে পারি, পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে থাকবেন না। আর বারবার লক্ষ্মীর ভান্ডারের কথা বলে যারা আলোচনা করেন চায়ের দোকানে মহিলারা মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, এতে মহিলাদের অপমান করা হচ্ছে, এতে তাদের রাজনৈতিক সত্তার প্রতি মানুষ আস্থা রাখতে পারছেন না। পশ্চিমবঙ্গের মহিলাদের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, পশ্চিমবঙ্গের মহিলাদের ভোটে জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সুতরাং যারা তাদের কিছু টাকার বিনিময়ে কারোর বিবেককে, সত্তাকে কিনে নেন, সেটা নিয়ে আলোচনা করাটাও পাপ। এই পাপ কাজ করবেন না। মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও চরম প্রতিকূল অবস্থায়, চরম বিপর্যয়ের মধ্যেও, ব্যাপক ভোট লুটের পরেও, বিএলওদের দিয়ে মহিলাদের সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে। কারোর দয়া নিয়ে নয়, কারোর আশীর্বাদ দিয়ে নয়, কারোর কাছে আত্মবিক্রয় করে নয়। আমরা একদিন ছিলাম তখনও এখানে রিক্সায় দাঁড়িয়ে স্ট্রিট কর্নার করতাম খড়দার গলিতে। মানুষকে 8 ঘন্টা বলতে হতো আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। লোকে আমাদের থেকে মজা করে বলতো হাম দো হামারা দো। এত বড় পার্টি, লোকসভায় 2টো সাংসদ আর 2টো নেতা, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি। আমরা বলেছিলাম আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি, আমরা রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি। আজকে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় মানুষ নেমেছিল অ্যাক্লেম দ্য নাইট। এত বড় গণ আন্দোলন, এত বড় জনবিস্ফোরণ শুধু ওই মেয়েটিকে কেন্দ্র করে হয়নি, সেটা নিম্ন মধ্যবিত্ত মানুষের অস্মিতাকে আঘাত করেছিল, সেটা আমাদের অ্যাসপিরেশনকে, মধ্যবিত্তের অ্যাসপিরেশনকে খুন করেছিল। মানুষ রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের এই অহংকারের বিরুদ্ধে, তাদের এই একদলীয় একচেটিয়া বিধ্বংসী আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে। কিন্তু সেদিন গণভোট হয়নি। গণভোট হলো কোথায়? গণভোট হয়ে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ওখানে দেখলাম মেসি, হঠাৎ মেসি চলে এলো। মেসির এত টাকা কে দিয়েছিল মেসিকে? মেসি কার সঙ্গে খেলবে? আমি মোহনবাগানকে অনেক করে বলেছি, ভাই এইসব গল্পের মধ্যে ঢুকবেন না, শতাব্দী প্রাচীন ক্লাব, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আপনাদের নাম জড়িয়ে আছে, আপনারা এইসব মেসি টুসি এদের মধ্যে ঢুকবেন না। আমাদের এখানে রাজু বন্দ্যোপাধ্যায় আছে, ফুটবল প্লেয়ার। আরে যদি ফুটবল খেলা হয় তো ওকে ডাকবে না আমাকে ডাকবে? অন্ততও কি এই বয়সে 2টো বলে একটা কিক করতে পারবে? আমি তো অত দূর পৌঁছতেই পারবো না। মানে ওখানে রাজুর ব্যানার্জিরা নেই। আপনি মেসির পথে কাকে দেখেছেন? প্রশান্ত ব্যানার্জিকে দেখেছেন, মনোরঞ্জন ভট্টাচার্যকে দেখেছেন, সুব্রত ভট্টাচার্যকে দেখেছেন, মিহির বোসকে দেখেছেন, কাকে দেখেছেন? শিশির বোসকে দেখেছেন? ওরা কেউ ওখানে নেই। ওখানে টুসিরা ঘোরাফেরা করছেন পাশে। টুসি। মেসি এলো, মেসির মতো চলে গেল। এই রাজুর মতো যারা কাছে এরাও মাঠে যেতে পারেনি, আবার দেখতে পারেনি। 300 টাকা জলের বোতল, 100 টাকার চিপ, 10 টাকার চিপস 100 টাকায়, আবার ছবি তুলেছে লাখ লাখ টাকায়। জেনজি, যাদের নাকি খেপিয়ে দেওয়া হচ্ছিল মোদির বিরুদ্ধে, তারা কি করছে? গোটা স্টেডিয়াম জুড়ে একটা তরুণ প্রজন্ম বলছে চোর 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 বলে চিৎকার করছে। এতদিন পর্যন্ত তো যারা চাকরি তারা চিৎকার করত, তাদের মায়েরা চিৎকার করত। এখন সমগ্র তরুণ প্রজন্ম, বর্তমানের ভোটাররা, এবারে প্রথম ভোট দেবে 18 বছরে, তারা বলছে চোর চোর। ওই দিনই সরকারটা চলে যাওয়ার কথা ছিল। যাক, ঠান্ডা পড়েছে, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। ভালো থাকবেন। কালকে অনেকে সর্দিও হবে, কারণ মাথার চুল অনেকেরই কমেছে, আমাদেরও এখানে আছে। রাজু টুপি পরে নিয়েছিল আগেই। হ্যাঁ, আমরা নতুন করে টুপি নিয়ে আসছি না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।